দায়িত্ব পালনে কোনো হুমকি ধামকিকে পাত্তা দেয় না দুদক। চোরাচালানির বাসায় র্যাবের অভিযান, ৬০০ ভরি সোনা উদ্ধার। মাস্ক পরতে সামাজিক আন্দোলনের তাগিদ, করোনায় আরও ২৮ মৃত্যু। ভুল পরিকল্পনার উন্নয়নে মরছে নদীগুলো। দেখছেন এটিএন নিউজ, সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। কোনো হুমকি ধামকি আইনি দায়িত্ব পালনে নিবৃত্ত করতে পারেনি বলে দাবি করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আর দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান বলেছেন, সরকারের সদিচ্ছায় দুর্নীতি দমন কমিশন এখন শক্তিশালী। পৃথক অনুষ্ঠানে তারা এই কথা বলেন। শনিবার ছিল দুদকের ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কমিশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও সমন্বিত জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, করোনার এই মহাসংকটকালেও দেশের দুষ্টচক্রের কালো হাত থেমে নেই। সংকটের এমন সময়েও ঝুঁকি নিয়ে কাজ করছেন দুদকের কর্মকর্তা কর্মচারীরা। তিনি জানান, এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে দুদকের ৭০ জনেরও বেশি কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হয়েছেন। ৩ জন প্রতিশ্রুতিশীল সহকর্মীকেও হারিয়েছে কমিশন। এদিকে অন্য একটি অনুষ্ঠানে দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান বলেন, দুদক এখন শক্তিশালী। দুর্নীতি দমন কমিশন যে শক্তিশালী হয়েছে, যেটি আগের যে অবস্থায় ছিল সেই অবস্থার থেকে যে এই বিশাল উত্তরণ, এটিও কিন্তু সরকারের সদিচ্ছার কারণেই হয়েছে এবং কমিশন এখন অনেক শক্তিশালী। আমি যেগুলো আগে অনেক সময় বলেছি, আজকের বক্তারা সেগুলোর সূত্র ধরে আমাদেরকে আলোকপাত করার চেষ্টা করেছেন যে দুর্নীতি দমন কমিশন এখন শুধুমাত্র দন্তহীন বাঘ সেরকমটি নয়। দুর্নীতি দমন কমিশন এখন অনেক শক্তিশালী। বাঘের এই হুঙ্কারও এখন মানুষের জন্য ভীতিকর। ডিবেট ফর ডেমোক্রেসির অনন্য এ আয়োজনের বিষয় ছিল দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছা। ছায়া সংসদে সরকারি দলে ভূমিকা ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দলে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। যেখানে দুর্নীতি, সেখানে আমাদের সরকার তার কঠোর পদক্ষেপের কারণে দুর্নীতি নিয়ন্ত্রণে সমর্থ হচ্ছে। মানুষ স্পিকার, দুর্নীতি বিষয়ে সাধারণ মানুষের পর্যবেক্ষণ মূল্যায়নে দুদকের একটি বিশেষ সেল স্থাপনের পরামর্শ উঠে আসে এই অনুষ্ঠানে। দুর্নীতি দমন কমিশনের একটা শক্তিশালী সেল থাকা দরকার, যারা কমিশনের কাজের উপর সাধারণ মানুষের পর্যবেক্ষণকে মূল্যায়ন করবে। সাধারণ মানুষদের পর্যবেক্ষণ দিবে, সেই সেল মূল্যায়ন করবে, সেই মূল্যায়নের ভিত্তিতে সেই কার্যক্রমকে আরো তারা গতিশীল করবে বলে আমরা মনে করি। প্রতিদ্বন্দ্বিপূর্ণ বিতর্কে জয়লাভ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলো, প্রস্তাবের পক্ষ দল হা বলো। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। তার শুরুটা ছিল কাপড়ের দোকানের সেলসম্যান হিসেবে। তারপর কখনো বিমানবন্দরের ট্যাক্স ফাঁকি দিয়ে লাগেজ বহন, কখনো বা জড়িয়েছেন সোনার চোরা কারবারে। জাল জালিয়াতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলেন গোল্ডেন মনির। অবশেষে ধরা পড়লেন র্যাবের হাতে। শীতের আমেজেই শুক্রবার রাতে ঘুমিয়ে পড়েন রাজধানীর মেরুলবাড্ডার বাসিন্দারা, কিন্তু ঘুম নেই সেখানকার গোল্ডেন ভবনের বাসিন্দাদের। রাতেই ভবনটিতে অভিযান চালায় র্যাব। টানা 11 ঘন্টার অভিযানে বেরিয়ে আসে অবৈধ অর্থ সম্পদ, সোনা গয়না, আরও কত কি। যেখানে মেলে 600 ভরি স্বর্ণ, একটি অবৈধ পিস্তল ও গুলি, 10টি দেশের 9 লাখ টাকার মুদ্রা, নগদ 1 কোটি 9 লাখ টাকা এবং অনুমোদন না থাকা 2টি বিলাসবহুল গাড়ি। এসব সম্পদের সন্ধান মেলে যার কাছে, সেই গোল্ডেন মনির কিভাবে সম্পদের পাহাড় গড়েন? সে একজন হুন্ডি ব্যবসায়ী, স্বর্ণ চোরাকারবারি এবং ভূমির দালাল। ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে উনি আমদানি করেন, যার ফলশ্রুতিতে তার নাম হয়ে যায় গোল্ডেন মুনির। আসলে কে এই মুনির? 90-এর দশকে কাপড়ের দোকানের সেলসম্যান হিসেবে পথ চলা শুরু হয় তার। এরপর লাগেজ পার্টি থেকে স্বর্ণ চোরাচালানের ব্যবসা। চোরাচালানের রুট হিসেবে ঢাকা, সিঙ্গাপুর, ভারতকে বেছে নেন তিনি। র্যাবের অভিযানে তার মালিকানায় থাকা একটি গাড়ির শোরুমেরও সন্ধান মেলে, যেখানে শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রি হয় চড়া দামে। কার সিলেকশন থেকেও আমরা
3টি বিলাসবহুল অনুমোদনবিহীন গাড়ি আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। জাল জালিয়াতির এখানেই শেষ নয়। ভূমিদস্যু হিসেবেও নাম লেখান গোল্ডেন মনির। তার 1050 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য র্যাবের হাতে। রাজুকের কাগজপত্র জাল জালিয়াতি করে ঢাকা শহরের ডিআইটি প্রজেক্ট বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার 200-র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। উত্তরার জমজম টাওয়ারের মালিক এই মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে 3টি মামলা দায়ের করছে র্যাব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। করোনা শীতে করোনার প্রকোপ কমাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পাশাপাশি মাস্ক পরাকে সামাজিক আন্দোলনে রূপান্তরের কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি পরিকল্পিতভাবে চিকিৎসা সেবা দিতে পারলে করোনা নিয়ন্ত্রণে থাকবে বলে মত তাদের। সাদিয়া আফরোজের রিপোর্ট। দেশে করোনার প্রথম ঢেউ এখনো চলছে নাকি দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, এ নিয়ে দ্বিমত রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তবে করোনায় গত কয়েকদিনের মৃত্যু ও শনাক্তের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাচলকেই দায়ী করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবিলায় প্রস্তুতি ও সতর্ক থাকতে হবে সবাইকে। শীতে ঠান্ডাজনিত রোগ আর দূষণের কারণে যাতে করোনা বিস্তার লাভ করতে না পারে, তাই ব্যক্তিগতভাবে সুরক্ষিত থাকার বিকল্প দেখছেন না তারা। বলছেন, মাস্ক পরা বাধ্যতামূলক করতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে, হাসপাতালে সেবা দিতে হবে পরিকল্পিতভাবে। আমাদের প্রশিক্ষিত লোকজন রয়ে গেছে, অক্সিজেন রয়েছে, পিপি রয়েছে। সো দেয়ারফর আমার যেটা মনে হয় যে এটা ভালো মতো একটা পরিকল্পনা করলেই আমরা কিন্তু ওই সেকেন্ড ওয়েভের যে সমস্যাটা আমরা মোকাবেলা করতে পারবো। এটাকে একটা জনসম্পৃক্ততার মধ্যে আনতে হবে। আমাদের জননেতাদের, জনপ্রতিনিধিদের এটার মধ্যে যুক্ত করে আমরা এটাকে যদি একটা গণ আন্দোলনে পরিণত করতে পারি, তাহলে আমাদের মাস্ক পরাটা শুধু এটা না, এটা আরো উপকারগুলো একটু বলতে হবে। একই সাথে ব্যাপকভাবে প্রচার চালানো ও অ্যান্টিজেন ভিত্তিক র্যাপিড টেস্ট কিট বাড়ানোর তাগিদ তাদের। আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করতে হবে, যেটা দাম অনেক কম, যেটাতে মেশিন লাগবে না, সারা দেশ জুড়ে আপনি দেন। সকল ইমার্জেন্সিতে দিতে হবে, আমাদের সকল আউটডোরে দিতে হবে, সরকারি হাসপাতালে দিতে হবে, বেসরকারি হাসপাতাল আমাদের দিতে হবে, এনজিওদের। আমরা এখন পর্যন্ত মানুষকে ঠিক মতে এই সংক্রমণের রিস্কের কমিউনিকেশনটা ঠিক করতে পারি নাই, এবং সেই জন্য তারা কিন্তু কেউই আমাদের সঙ্গে সম্পৃক্ত হয় নাই। তো সেই জন্য আমাদেরকে সেটাও চেষ্টা করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নিজ উদ্যোগেই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আইসোলেশন ও কোয়ারেন্টিন কঠোরভাবে মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 28 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,350 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 12,643 জনের নমুনা পরীক্ষা করে 1,847 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 4,45,281। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,921 জন। মোট সুস্থ হয়েছেন 3,60,352 জন করোনা রোগী। করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার 6 মাসের মধ্যে পুনরায় সংক্রমণের ঝুঁকি নেই বলে জানিয়েছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ওপর গবেষণা করে তারা এই সংক্রান্ত তথ্য সায়েন্স জার্নালে প্রকাশ করেছেন। অক্সফোর্ডের নিউফিল্ড ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের গবেষক ডেভিড আয়ের বলেন, পুনরায় সংক্রমণ ঝুঁকি কমার অর্থ হল কোভিড প্রতিরোধী অ্যান্টিবডির স্থায়িত্ব বাড়ছে। এটাই এই গবেষণার সবচেয়ে ভালো দিক। তার মতে, সেরে ওঠার পর 6 মাস রক্তে অ্যান্টিবডি থেকে গেলে ভাইরাল স্ট্রেন নতুন করে রোগ ছড়াতে পারবে না। 11,052 জন রোগীর ওপর পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, ভাইরাসের সঙ্গে লড়াই করতে গিয়ে মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে, তাই অ্যান্টিবডির স্থায়িত্বও বাড়ছে। চিকিৎসা সেবার নামে যারা প্রতারণার সঙ্গে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে স্বাস্থ্য সেবা সচিব আব্দুল মান্নান বলেছেন, অবৈধ বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন রোগীরা যাতে শয্যায় থাকতে পারেন সেজন্য স্বাস্থ্য সেবা সচিব সম্প্রসারিত ভবনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন।
স্বাস্থ্যবিধি মেনে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। সম্প্রতি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডক্টর মামুনের গ্রেপ্তারের প্রতিবাদে সেখানকার চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে সচিব বলেন, ডক্টর মামুন ন্যায় বিচার পাবেন, কিন্তু তার মুক্তির দাবিতে সাধারণ রোগীদের সেবা না দেওয়াটা অন্যায়। ডক্টর আব্দুল্লাহ মামুন তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। তার যদি কোনো সংশ্লেষ না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তিনি অবশ্যই মুক্তি পাবেন। এবং আব্দুল্লাহ মামুনকে কেন্দ্র করে আপনারা আন্দোলন করে যাচ্ছেন, কোনো ট্রিটমেন্ট করছেন, এর কারণে কয়েকজন রোগী মারা গেছে, এই দায়কে এটা করা যায়। প্রাইভেট হসপিটাল ট্রেনিং যা মানুষকে যেভাবে সাফার করাচ্ছে, এগুলো এত বড় সুযোগ সুবিধা সরকার করে দেওয়ার পরে এগুলো সরকার বেশ দিন এটা সহ্য করবে। রাজধানীর মাইন্ডএইড হাসপাতালে পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আনিসুল করিম হত্যার ঘটনায় কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ। নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, আনিসুল করিম হত্যা মামলার তদন্ত চলছে। দোষীদের বিচারের আওতায় আনতে সব দিক বিশ্লেষণ করেই এগোচ্ছে পুলিশ। তদন্তে গোয়েন্দা পুলিশও নজর রাখছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের ঘটনায় নির্দোষ কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গণভবনে এই সাক্ষাৎ করেন তারা। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব শ্রদ্ধা জানান। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদীগুলোর মৃত্যুর কারণ অতীতের ভুল পরিকল্পনা আর বিচ্ছিন্ন উন্নয়ন। মরা নদীকে বাঁচাতে নেওয়া উদ্যোগগুলো কাজে আসছে না। নদীপাড়ের মানুষ বলছেন, নদীর নাব্যতা ফেরাতে হলে সবার আগে দরকার এই অঞ্চলে নদীর চরিত্র বোঝা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী ও জীবন নিয়ে ফেরদৌস রহমানের 6 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 4র্থ পর্ব। ছবি তুলেছেন ইসমাইল হোসেন। দেশের অন্য নদীগুলোর সঙ্গে উপকূলের নদীর একটা বড় পার্থক্য জোয়ার ভাটা। উজানের নদীগুলোর পানি প্রবাহ যেখানে একমুখী, জোয়ার ভাটার প্রভাবে উপকূলীয় নদীগুলোতে পানি প্রবাহ সেখানে দ্বিমুখী। এই দ্বিমুখী প্রবাহের পলি দিয়েই গঠিত উপকূলের স্থলভাগ। আবহমান কাল ধরে নদীবাহিত পলি ঢুকে পড়ত প্লাবনভূমিতে, ফলে পলি জমে উঁচু হতো প্লাবনভূমি। ঈষৎ লবণাক্ত এই মাটিতে চলত লবণ সহনশীল জাতের কৃষি। এখানকার জীববৈচিত্র্য আলাদা, প্রায় 200-250 প্রজাতির জলজ প্রাণী এখানে থাকে। এখানকার গাছপালাও আলাদা ছিল, যা লবণ সহনশীল। ধানও ছিল লবণ সহনশীল। সেই ভূমিতে 1960 সাল থেকে শুরু হয় পোল্ডার নামের বিধ্বংসী এক ব্যবস্থা, যা উৎসমুখ থেকে এই অঞ্চলের নদীগুলোকে বিচ্ছিন্ন করে। বন্যা ও লবণাক্ততা নিয়ন্ত্রণ করার নামে অবদার মাধ্যমে বাঁধ নির্মাণ করে বেঁধে ফেলা হয় নদী। বিল ও খালের মুখে বানানো হয় স্লুইস গেট। কুরুক মিশনের সুপারিশে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়, মানে ইপি অবদা তৈরি করা হয়, এবং ইপি অবদার সবথেকে বড় প্রকল্প তৈরি করা হয় সিইপি, কোস্টাল ইমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট। 1960 সাল থেকে 73 সাল পর্যন্ত নির্মিত এই পোল্ডার ও বাঁধ নির্মাণে প্লাবনভূমি হারায় নদীগুলো। বাঁধবন্দি নদীতে তলদেশে পলি জমে জমে হারাতে থাকে গভীরতা। নদী তো পুরি উঠেছে। কালকে আমি ওই সাইডে গেলাম, সুপুরিঘাটার ওই লাইনে গেলাম, তো ওদিক তো বেশ পানি নাই, তো পানি তো সব আমাদের এখানে বন্ধ। 2 বছর আগে নদী খনন হয়েছিল, যে বছর খনন হয়েছিল ওই বছরই ভরাট হয়ে গেছে। সরকারি পর্যায়ে এসব নদী ড্রেজিং করে বাঁচানোর যতটুকু চেষ্টা, তাও ব্যর্থ হচ্ছে পলির কারণেই। প্রকৃতির বিপক্ষে এই উন্নয়ন নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনা দূরের কথা, ক্ষেত্রবিশেষে বিরূপ প্রভাব ফেলছে নদী ও এর জনপদের উপর।
প্রকৃতিগতভাবে নদীর গভীরতা হওয়ার কথা ছিল বিলের চেয়ে বেশি, কিন্তু এখানে হয়েছে উল্টো, কমেছে নদীর গভীরতা, বেড়েছে বিলের, যার ফলে বিলের পানি নদীতে না নামায় বছরের পর বছর একই জায়গায় জমে থাকছে, যেটি প্রভাব ফেলছে এই এলাকার প্রাণ বৈচিত্র্য এবং প্রকৃতির উপরে। সাধারণ মানুষ বলছেন, নদীর যে প্রাকৃতিক গতিপথ সেটি উন্মুক্ত করে দিতে পারলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশাশুনির মরিচচাপ নদীর পাড় থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ। এবারে বাজেট বিরতি নিচ্ছে, এরপর আরো থাকছে। আটত্রিশতম স্প্যানে আজ পদ্মা সেতু 6.5 কিলোমিটার। দায়িত্ব পালনে কোনো হুমকি ধামকিকে পাত্তা দেয় না দুদক। চোরাচালানির বাসায় র্যাবের অভিযান, 600 ভরি সোনা উদ্ধার। মাস্ক পরতে সামাজিক আন্দোলনের তাগিদ, করোনায় আরও 28 মৃত্যু। ভুল পরিকল্পনার উন্নয়নে মরছে নদীগুলো। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 1 ও 2 নম্বর পিলারের ওপর 38তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুটির 6.5 কিলোমিটার দৃশ্যমান হলো। সকালে মাওয়ার কুমারভোগে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্যের 1A স্প্যানটি পিলারের কাছে নিয়ে যাওয়া হয়। দুপুর 2:35 পিলার দুটোর ওপর বসানো হয় স্প্যানটি। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, 37তম স্প্যান 2C বসানোর 9 দিনের মাথায় 38তম স্প্যান 1A বসানো হলো। অন্যান্য খুঁটির চেয়ে 1 নম্বর খুঁটির গঠন আলাদা, তাই 1 নম্বর খুঁটিতে 16টি পাইল স্থাপন করা হয়েছে। 2 নম্বর খুঁটিতেও 7টি পাইল স্থাপন করা হয়। 1 নম্বর খুঁটির ওপর দিয়ে সেতুতে গাড়ি ও ট্রেন প্রবেশ করবে। বাঙালির গৌরবগাথা 71-এর মহান মুক্তিযুদ্ধ। রক্তক্ষয়ী সেই ইতিহাসের আছে নানা বাঁক, আছে আত্মত্যাগের নানা ঘটনা প্রবাহ, কিন্তু সবসময় চলছে ইতিহাসকে বিকৃতির অপচেষ্টা। সঠিক তথ্য আর ইতিহাস বিকৃতি থামাতে এবার প্রকাশিত হচ্ছে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ। 10 খণ্ডের এই জ্ঞানকোষ হাতে খুঁজে নিতে পারেন আপনার প্রশ্ন, সংশয়ের উত্তর, জানাচ্ছেন আরিফ হোসেন। রক্তের দামে পাওয়া দেশ বাংলাদেশ, অথচ আজও সেই দেশের তরুণদের মাথায় পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নানা মিথ্যা তথ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে স্বাধীনতার ঘোষক, এটা কিভাবে প্রমাণ করবেন? আপনারা কেউ কি বলতে পারবেন যে জিয়াউর রহমান কোনোদিন স্বাধীনতার ঘোষক তিনি জীবিত অবস্থায় দাবি করেছেন? 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, এই লাইনের বাইরে আর কোনো স্বাধীনতার ঘোষণা আমরা মানি কি মানি না? এমন প্রশ্নের উত্তর নিয়ে এমন আয়োজনে মুক্তির ইতিহাসের দলিল নিয়ে এটি নিউজ পরিবার ঘুরেছে পুরো দেশ, কিন্তু তরুণদের শত প্রশ্নের সমাধানে চাই এমন দলিলের সঠিক ক্রমবিন্যাস। যে দেশের মানুষ দেশকে মা ভেবে বুকের রক্ত ঢেলেছে এই মাটিতে, সেই সূর্য সন্তানদের গল্প কে না জানতে চায় বলুন? কিন্তু কোথায় মিলবে প্রকৃত ইতিহাসের সঠিক তথ্য? স্বাধীনতার 47 বছর পর মুক্তিযুদ্ধের অজানা তথ্য, প্রেক্ষাপট, সূচনা, সাহসী বাঙালির বীরত্ব গাথা, আত্মত্যাগ, বিদেশি বন্ধু, প্রবাসী বাংলাদেশিদের পদক্ষেপ সহ খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রস্তুত করেছে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, যেখানে পাকিস্তানের বঞ্চনা, শোষণ থেকে মুক্তির রক্তাক্ত ঘটনার প্রবাহ নিয়ে 3000 আর্টিকেল স্থান পেয়েছে। সব বয়সীদের বাংলায় মুক্তির পথ নিয়ে যত প্রশ্ন, তার সমাধান মিলবে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষের 10টি খণ্ডে। আর বিশাল এই কর্মযজ্ঞের গ্রহণযোগ্যতা, দালিলিক প্রমাণ হাজির করতে একসাথে কাজ করেছে 500 গবেষক। আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এবং সেই মহান মুক্তিযুদ্ধ যে ছিল একটি গণযুদ্ধ, সমগ্র জাতি যে সেই যুদ্ধে যুক্ত হয়েছিল, এবং শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের সাধারণ মানুষ কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে তারা
তাদের অবস্থান গ্রহণ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তুলে ধরা হয়েছে। আলোর নিচে যেমন অন্ধকার, তেমনি মুক্তির গৌরবের নিচে সবসময় ঘাপটি মেরে থাকা মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি। এই জ্ঞানকোষ সেই অপশক্তি রুখতে হাতিয়ার হবে এমন বিশ্বাস বিশ্লেষকদের। ইতিহাস বিকৃতি যারা করেছে তাদের বিরুদ্ধে এটা হবে একটা বড় ধরনের হাতিয়ার, এবং এটা পাঠ করার পরে আমি তো মনে করি যে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে, মানুষের চক্ষু খুলে যাবে। বইটির মুদ্রণ শেষ হয়েছে। প্রাক প্রকাশনা বিক্রির দিন বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করবেন। এরপর সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে যাবে বইটি। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। প্রতি বছর ঢাকায় গড়ে ২ লাখের বেশি শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হয়, তবে অল্প কিছু শিক্ষার্থী সুযোগ পায় কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে শিক্ষা জীবন শুরুর। তাহলে কি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব? বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। লটারি না পরীক্ষা, স্কুলে ভর্তির ক্ষেত্রে এখনো সরকারি নির্দেশনা না আসলেও শুরু হয়েছে অভিভাবকদের দৌড়ঝাঁপ। রাজধানীতে ৪২টি সরকারি হাই স্কুল এবং ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন এবং ইংরেজি মাধ্যম মিলিয়ে আরও কয়েক হাজার। কিন্তু হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় অভিভাবকদের। ওদের যে পড়ালেখার স্ট্যান্ডার্ড সেটা সব স্কুল ফলো করতে পারে না। ওদের যে কম্পিটিশন বাচ্চাদের এবং ওদের যে পড়ালেখার সিস্টেম সেটা সব স্কুলে নাই। সবাই চায় যে একটা ভালো স্কুলে তার সন্তান পড়ুক, বড় হোক, তার জীবনটা মেধাটা বিকাশ ঘটুক। সেই সুবাদে আসলে আমাদের হাতে গোনা কয়েকটাই আছে। লটারির মাধ্যমে অনেক দুর্বল শিক্ষার্থী ভর্তি হলেও অভিভাবকদের সচেতনতার কারণে সেই শিক্ষার্থীদের টেক কেয়ারটা ভালো হয়, নার্সিংটা ভালো হয়। আবার স্কুলের একটা সুন্দর পরিবেশও এখানে আছে, যেমন একটা বিশাল মাঠ। দিনে দিনে এক সময়ের শীর্ষে থাকা স্কুলগুলো হারিয়েছে মান। ফলে চারদিকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অভিভাবকদের নজর কয়েকটি প্রতিষ্ঠানের দিকে। নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান, যাদেরকে আমরা ভালো শিক্ষা প্রতিষ্ঠান বলি, তারা কিন্তু শুরুতেই ভর্তি পরীক্ষায় বেছে বেছে সব শিক্ষার্থী নিয়ে নেয়। ফলে দক্ষ শিক্ষক, ভৌত অবকাঠামো সব কিছু ভালো থাকার কারণে তারা কিন্তু এক সময় না এক সময় অবশ্যই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। অবশ্য জালিয়াতির মাধ্যমে ভর্তি, কোচিং সেন্টার বন্ধ এবং এলাকা ভিত্তিক ভালো শিক্ষা প্রতিষ্ঠানের দাবি দীর্ঘদিনের। 10টা প্রজেক্ট দেওয়ার কথা ছিল ঢাকা শহরে, 10টা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করবে, মডেল স্কুল করবে, কিন্তু আজ পর্যন্ত তার অগ্রগতি কতটুকু আমরা জানি না। ঢাকা আমাদের এলাকা ভিত্তিক এক একটা এলাকা, অন্তত এক একটা থানায় এক একটা করে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুক। শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিক স্তরে ভালো প্রতিষ্ঠান করতে না পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না। স্কুল ম্যাপিং বলে একটা কনসেপ্ট আছে। জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান কেমন হবে তার জন্য পর্যাপ্ত স্থান সংকুলান, সেটা কিন্তু আরবান ম্যাপিংয়ে থাকা দরকার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। উত্তরের জেলা ঠাকুরগাঁও, সেখানে শীত আসে দ্রুত কিন্তু বিদায় নেয় দেরিতে। অন্য জেলার তুলনায় শীতের তীব্রতাও থাকে অনেক বেশি। এরই মধ্যে সেখানে জেঁকে বসেছে শীত। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অগ্রহায়ণের প্রথম দিন থেকেই ঠাকুরগাঁও কুয়াশার চাদরে ঢাকা। জেলাটিতে 4 মাসেরও বেশি সময় স্থায়ী হয় শীত। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত থাকে কুয়াশা। আবার দুপুরে রোদের তীব্রতায় কিছুটা গরম অনুভূত হলেও বিকেল 4টার পর আবার ঠান্ডা। মৃদু বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়ে দেয়। শীতের পোশাক পরে বের হচ্ছেন অনেকেই। ছিন্নমূল খেটে খাওয়া মানুষ শীত নিবারণ করছেন খড়কুটো জ্বালিয়ে। আবার কেউ স্বল্প দামে গরম কাপড় কিনতে যাচ্ছেন ফুটপাতে। তবে দাম গতবারের চেয়ে বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ছোট বাচ্চাদের জন্য নিব, দাম বেশি করতেছেন। করোনার জন্য মাল এবার আমাদের আসেনি। আমাদের এই ঠাকুরগাঁও এলাকায় আর কি, এখানে শীত পড়ে গেছে। এইদিকে অভাবী লোকজন অনেক আছে, এরা শীতের কাপড় চোপড় ঠিক মতন পায় না। যদি শীতের কাপড় চোপড় ঠিক মতন সহযোগিতা পায় তাহলে হয়তো এরা একটু উপকৃত হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, জেলার চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ খুবই কম। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। শীতটা কেমন হবে সবাই ওইটাই ভাবছি। বর্ষা যেভাবে হয়েছে, শীতও যদি ওইভাবে জাগে নামে তাহলে কিন্তু
কষ্ট হয়ে যাবে খুব মানুষের। তবে জেলা প্রশাসক বলছেন, শীত দুর্যোগ হিসেবে আসলেও তা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা যে কম্বল প্রায় 25,000 কম্বল মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমরা পেয়েছি। একজন মানুষও আমরা আশা করছি যে এই শীতে কষ্ট পাবে না। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু লেপও বানিয়েছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে সাভারে শুরু হয়েছে ডেনিম কাপড়ের প্রদর্শনী। দুপুরে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী উদ্বোধন করা হয়। আশুলিয়ার মির্জানগর এলাকায় অ্যারন ডেনিম মিলে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিজিএমই এর সহসভাপতি মশিউর আলম সজল। এ সময় অ্যারন ডেনিম মিলের ব্যবস্থাপনা পরিচালক মাজাকাত হারুন ও উপব্যবস্থাপনা পরিচালক সাইদ মাজাকাত সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মশিউর আলম সজল বলেন, করোনার এই সংকটকালে অ্যারন ডেনিমের রকমারি কাপড়ের প্রদর্শনী ও ব্যতিক্রমধর্মী এবং সময় উপযোগী, যা বিদেশি ক্রেতাদের আগ্রহী করে তুলবে বলে আশা উদ্যোক্তাদের। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। রোপা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর কৃষকরা। বাজারে ধান বিক্রি করে ন্যায্য মূল্যও পাচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর 77,500 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 1070 হেক্টর বেশি। বিঘা প্রতি 20 থেকে 22 মণ করে ধানের গড় ফলন হয়েছে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ধানের উৎপাদন বেশি হয়েছে। বাজারে বিক্রি হচ্ছে 1050 টাকা মণ দরে। তবে পোকামাকড়ের কারণে ধানের ফলন কিছুটা কম হচ্ছে বলে দাবি কৃষকদের। এদিকে দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। বিষে আপনার ধরেন কি যে বিঘায় 1000 করে খরচ হয়েছে একবারে, আপনার 4 বেদ দিয়েছি, তাহলে 4000 টাকা এদিকে বিষে। ধানের দরটা আছে এবার ভালোই, কৃষকের হবে। যদি আরো একটু আবদার করে দেন তো হচ্ছে না। ধানের দাম এবার 1050 চলিয়েছে, তো খরচ উঠবে, কিছু লাভ থাকবে। আবারও বাজেটের বিরতির পর আরও থাকছে। ট্রাম্পের ক্ষমতায় থাকার সুযোগ ক্ষীণ হচ্ছে। আলাদা ম্যাচে আজ মাঠে নামছে বার্সা ও রিয়াল। নিউজ আওয়ারে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এখন দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে বিজয়ী হিসেবে সমর্থনের ঘোষণা দিয়েছেন মিশিগান অঙ্গরাজ্যের রিপাবলিক ধাক্কা খেয়েছে, তাই ট্রাম্পের ক্ষমতায় থাকার সুযোগ আরও ক্ষীণ হলো। শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মিশিগানের রিপাবলিকান প্রতিনিধিরা। পরে বিবৃতিতে নির্বাচনকে বৈধতা দিতে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণের কথা জানান মিশিগান অঙ্গরাজ্যের হাউস স্পিকার লি চ্যাটফিল্ড। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, লাখ লাখ ভোটকে অস্বীকারের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন ট্রাম্প। তিনি মূলত যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকেই দুর্বল করছেন। প্রেসিডেন্ট নির্বাচনে 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন 232 ভোট, বাইডেনের বাকি 306টি। স্বাভাবিক নিয়মে আগামী 20 জানুয়ারি 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। খেলার খবর।
কাতারে জিম করে সময় কাটিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আগামী 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। করোনায় আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি কোচ জেমি ডে। দলের ম্যানেজার আমির খান এবং ফিজিও আন্দ্রে হুয়ান কার্লো কাতার গিয়ে করোনা পজিটিভ প্রমাণিত হয়েছেন। এর মধ্যেই একদিন বিশ্রাম নিয়ে আজ জিম সেশনে অংশ নেন ফুটবলাররা। এর আগে আজও সবার কাছ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। কাতার থেকে ডিফেন্ডার তপু বর্মন জানিয়েছেন, নেগেটিভ হলে আগামীকাল রোববার থেকে অনুশীলন শুরু করবেন তারা। আজকে সকালে আমরা সবাই কোভিড টেস্ট দিয়েছি, স্যাম্পল দিয়েছি। দেওয়ার পরে আমরা সবাই 3 গ্রুপ বিভক্ত হয়ে আমরা জিম সেশন করেছি। সবার দোয়ায় আমরা কালকে নেগেটিভ হয়ে সবার রেজাল্ট নেগেটিভ হওয়ার পরে আমরা মাঠে যাওয়া সিদ্ধান্ত নিব এবং মাঠে যেয়ে ট্রেনিং করব। স্প্যানিশ লা লিগায় বাংলাদেশ সময় আজ রাত 9:15টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল এবং রাত 2টায় বার্সেলোনা খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এবারের লিগে স্প্যানিশ লিগের 2 জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সময়টা ভালো কাটছে না। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলেছে জিনেদিন জিদানের দল। মাত্র 5 ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 4র্থ স্থানে রয়েছে তারা। সবশেষ 5 ম্যাচের 3টিতে জিতেছে রিয়াল। এদিকে 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের লক্ষ্য রিয়ালকে হারিয়ে শীর্ষস্থান দখল করা। অন্য আরেক ম্যাচে বার্সেলোনার চেয়ে পয়েন্ট টেবিলে অনেক এগিয়ে প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। 7 ম্যাচ খেলে 17 পয়েন্ট নিয়ে টেবিলের 3য় স্থানে অবস্থান করছে অ্যাটলেটিকো। বার্সাকে হারিয়ে আরও এক ধাপ ওপরে ওঠার লক্ষ্য নিয়ে নিজেদের মাঠে বার্সাকে আতিথ্য দেবে তারা। সমান সংখ্যক ম্যাচে 3 জয়ে কাতালানদের অর্জন 11 পয়েন্ট। টেবিলের 8ম স্থানে রয়েছে কোমানের দল। প্রিয় দর্শক, অতিথি পাখির ওড়াউড়ি দেখতে দেখতে শেষ করব নিউজ আওয়ার। 1000 মাইল পাড়ি দিয়ে এসেছে শীতের অতিথিরা। তাদের কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। করোনায় জনহীন ক্যাম্পাসে তাদের বিচরণও আগের চেয়ে স্বস্তিকর। মেজবাউদ্দিনের ক্যামেরায় রেজন ফয়েজের রিপোর্ট। শীতের পাখি দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাঁকা ক্যাম্পাসে আসা। এবার নাকি একটু আগে ভাগেই বাংলাদেশে চলে এসেছে শীতের পাখিরা। এমনিতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এসব অতিথি পাখির জন্য আদর্শ। তাই প্রতি বছর এই সময়ে হিমালয়ের উত্তরের দেশগুলো থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রচুর পাখি আসে এখানকার লেকে। এবারও সেই একই ছবি। করোনা মহামারীতে ক্যাম্পাস প্রায় বন্ধ, কোলাহল প্রায় নেই, নেই হৈহুল্লোর, দূষণ। তবে বিশ্ববিদ্যালয়ের লেকের আশপাশ মাতিয়ে রেখেছে দূর দেশ থেকে আসা সব পাখিরাই। অতীতের অভিজ্ঞতা বলছে যে শুরুর দিকে প্রায় 4000 থেকে 5000 আসে, কিন্তু শেষ পর্যন্ত সেটা 6-7 হাজার অতিক্রম করে। এসব অতিথি পাখির বেশিরভাগই হাঁসগোত্রীয়। এর মধ্যে সরালির সংখ্যাই সবচেয়ে বেশি। করোনা মহামারীর এই সময়ে তাদের আচরণ এবার বিশেষ গুরুত্ব দিয়ে খেয়াল করবেন পাখি বিশেষজ্ঞরা। জাহাঙ্গীরনগরের পাখিদের জন্য এবারের অভিজ্ঞতা একটু ভিন্ন হবে এবং সেটা দেখবার বিষয় যে কোলাহলের মধ্যে পাখিরা কেমন থাকে, আর মানুষ ছাড়া পাখিরাও আসলে খারাপ বোধ করে কিনা, তাদের কেউ দেখুক তারা চায় কিনা, এবার একটা পরীক্ষা হয়ে যাবে। আর প্রতি বছর এখানে পাখি মেলার আয়োজন হলেও করোনার কারণে সেই আয়োজন এবার অনেকটাই অনিশ্চিত। অতিথি পাখি এসছে বলে আপনি যদি ধরে নেন এবার দল বেঁধে পাখি দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন, তাহলে এখানকার দায়িত্বশীলরা কিন্তু আপনাকে বারণই করবেন। কারণ একটাই, করোনা মহামারীর ভয়। থাক না, এবছর না হয় আমরা সশরীরে পাখি দেখতে নাই আসলাম, কিংবা এবারের শীতটা মানুষের কোলাহল ছাড়া এই অতিথি পাখিরা বাংলাদেশে কাটিয়ে গেল। রেজন ফয়েজ, এটিএন নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দায়িত্ব পালনে কোনো হুমকি ধামকিকে পাত্তা দেয় না দুদক। চোরাচালানির বাসায় র্যাবের অভিযান, 600 ভরি সোনা উদ্ধার।
মাস্ক পরতে সামাজিক আন্দোলনের তাগিদ, করোনায় আরও 28 মৃত্যু। ভুল পরিকল্পনার উন্নয়নে মরছে নদীগুলো। আটত্রিশতম স্প্যানে আজ পদ্মা সেতু 6.5 কিলোমিটার। ইতিহাস বিকৃতি ঠেকাতে ডিসেম্বরে আসছে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ। ট্রাম্পের ক্ষমতায় থাকার সুযোগ ক্ষীণ হচ্ছে। এবং আলাদা ম্যাচে আজ মাঠে নামছে বার্সা ও রিয়াল। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।